আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরের মতো তোমরা তো আমাকে চিনোই, নাম আবার আগে পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করছি না। তারপরেও বলছি যে আমি খাদিজা আক্তার, প্রভাষক সমাজ বিজ্ঞান বিভাগ। আজকে নিয়ে তোমাদের সাথে আমার 3-4টা ক্লাস হচ্ছে, তাই না? তো আজকে আমরা তোমাদেরকে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হলো ষষ্ঠ চ্যাপ্টারের সুশাসন নিয়ে আলোচনা করব। সুশাসন কি, সুশাসনের মূল বিষয়বস্তু কি, রাষ্ট্রে একটা সুশাসনের কি ধরনের অন্তরায় সৃষ্টি হয়, আবার এক প্রেক্ষাপটে কি কি ব্যাপারগুলি ঘটে থাকে, আর সুশাসনের জন্য কি কি উপাদানের দরকার সেই নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, হেতু নাই, আমি এখানে যাই বসে। ম্যাডাম বলো। তোমরা কিছু স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম। ইমেজ পাচ্ছি। আচ্ছা, তো ব্যাপার সুশাসন কি, সুশাসনের উপাদানগুলি কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সুশাসন মূলত এমন একটা বিষয় যেখানে হলো যে কিছু নিয়ম নীতিকে বোঝায় যেগুলো সরকারি সংগঠন সমূহের আচার আচরণ নিয়ন্ত্রণ করে, নাগরিকদের উদ্দীপ্ত করে, সরকারের অংশগ্রহণ নিশ্চিত করে এবং সরকারি বেসরকারি সম্পর্ক নিয়ন্ত্রণ করে। সুশাসনের প্রধান কিছু উপাদান রয়েছে যেগুলো দুর্নীতি কমাতে নিশ্চয়তা প্রদান করে, সমাজের বর্তমান ও ভবিষ্যতে চাহিদা পূরণের দায়বদ্ধতা সুশাসনের। সুশাসন সম্পর্কে ভালোভাবে জানতে হলে দুর্বল শাসন ব্যবস্থা কি তা জানতে হবে। তার মানে কি, সুশাসন সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে যে এই আমাদের দুর্বল কি কি অন্তরায়, সুশাসনের ক্ষেত্রে কি কি অন্তরায় কাজ করে সেই বিষয় সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। সুশাসন ব্যবস্থাটা সম্পর্কে আমাদের একটা ধারণা নিতে হবে। অর্থাৎ সুশাসন হলো বিশ্বায়নের এই যুগে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একটি তাৎপর্যপূর্ণ ব্যবস্থা হলো সুশাসন ব্যবস্থা। সুশাসন বলতে আমরা বুঝে থাকি যে সুশাসন যে শাসন ব্যবস্থায় জনগণের গণতন্ত্রের কাছে গ্রহণযোগ্য, কল্যাণকর এবং সেখানে জনগণের অধিকার সুশাসন বলতে মূলত বোঝানো হচ্ছে যে জনগণের যে শাসন ব্যবস্থায় জনগণের কাছে গ্রহণযোগ্য ও কল্যাণকর এবং যেখানে জনগণের অধিকার সুনিশ্চিত করা হয় তাকে সুশাসন বলা হয়, অর্থাৎ গুড গভর্নেন্স বলা হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সার্বিক পরিচালক ফ্রেডরিক টি টেম্পল বলেছেন যে সুশাসন বলতে মূলত এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে সুশাসন বলতে শুধু দুর্নীতি মোকাবেলা নয়, বরং স্বচ্ছ, জবাবদিহিতা, ন্যায্যতা ও নাগরিকদের প্রতি সাড়া দানের ব্যবস্থা থাকবে এবং সেই সাথে থাকতে হবে যোগ্যতা ও কর্মদক্ষতা। অর্থাৎ এটি হলো এমন একটি শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থার মাধ্যমে জনগণ তার ন্যায্য অধিকার পাবে, তার শাসন ব্যবস্থার জবাবদিহিতা থাকবে, সবকিছুতে জনগণের অধিকার অগ্রাধিকার দেওয়া হবে। সেটাই মূলত সুশাসন বলে অভিহিত করা হয়ে থাকে। আচ্ছা, তোমরা আমার কথা বুঝতে পারছো তো? হ্যালো। জি ম্যাম। ম্যাম, ষষ্ঠ অধ্যায় তো সুশাসন নেই। তোমার ষষ্ঠ অধ্যায় সুশাসন আছে। তোমরা কি গ্রন্থ প্রকাশনের বই কিনেছো? গ্রন্থ ম্যাম, প্রকাশনের আমাদেরটা গ্রন্থ কুটির। সরি, গ্রন্থকুটির বইয়ে তোমাদের বইয়ের মধ্যে 363 পেজে তোমার সুশাসন বলতে কি এগুলো আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে? 300 কত ম্যাম? 363, মানে 363। ওকে ম্যাম।
তো এখানে সুশাসনটাকে আমরা বুঝতে পেলাম যে মূলত সুশাসন হলো এমন একটি শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থার মধ্যে জনগণের তার স্বচ্ছতা থাকবে, জনকল্যাণ থাকবে, তার গ্রহণযোগ্যতা থাকবে, তার অধিকার থাকবে। শুধু দুর্নীতি মোকাবেলায় নাই, যেমন আমাদের দেশে অনেক রকম দুর্নীতি হয়, তাই না? স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি দেখতেছি, দুর্যোগ ব্যবস্থাপনাতে দুর্নীতি দেখছি, বিভিন্ন ধরনের দুর্নীতি আমরা লক্ষ্য করে থাকি। সেই দুর্নীতিগুলো মোকাবেলা করতে হবে না, আমি কি কাজ করছি, কেন করছি, কাজের ক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে। ঠিক আছে, ন্যায্য অধিকার নাগরিকদের। আমি ধরো আজকে যে অধিকারটা নিয়ে মানে নারী নির্যাতনের যে প্রতিবাদটা হচ্ছে, সেই প্রতিবাদটা আমি জনগণ হিসেবে আমি সেটা প্রতিবাদ করছি, সেটাতে সেটাতে যেন তোমার সারা মানে সরকার সেই জনগণের সারাটা প্রতিবাদটাকে গ্রহণযোগ্য করে এবং তাদের কথাবার্তা, তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়। এই ধরনের একটা সমাজ ব্যবস্থাকে, এমন একটি ধরনের প্রশাসনিক ব্যবস্থাকে মূলত সুশাসন বলা হয়ে থাকে। তো এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে যেখানে হলো যে সুশাসন যে শুধু করতে হবে, সুশাসন হলো একটি স্বচ্ছ ও সুন্দর শাসন ব্যবস্থা, যেখানে রাজনৈতিক স্থিতিশীলতাও থাকবে না, নেই সেখানে দুর্নীতি, যেখানে আছে জবাবদিহিতা আছে, ন্যায্যতা আছে, যেখানে জনগণের কল্যাণ নিহিত আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এই সুশাসনের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কি যে কিছু বাধা রয়েছে। কেন বাংলাদেশ বা অন্যান্য দেশে, পৃথিবীর অনেক দেশে সুশাসন ব্যবস্থা কেন নাই, সেটা আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে কিছু দুর্বলতার কারণে সুশাসন ব্যবস্থা কিছু অন্তরায়, মানে দুর্বলতা বলতে বোঝানো হচ্ছে সুশাসন ব্যবস্থার সমস্যা, দুর্বল বলতে বোঝানো হচ্ছে অন্তরায়, দুর্বল বলতে বোঝানো হচ্ছে বাধা। যেভাবে আমাদের প্রশ্ন আসুক না কেন, আমি দেখেছি প্রায় তোমাদের এই ধরনের প্রশ্ন আসে, সুশাসন ব্যবস্থা কি, সুশাসনের বাধা সমূহ কি, বা সুশাসন উপাদানগুলো কি, এই ধরনের কিছু প্রশ্ন চলে আসতে পারে। আমি বিগত কয়েক বছরে আমি যেটা লক্ষ্য করেছি আর কি। তো এইটা হলো কথা, যে তারপরে আমরা যে এই দুর্বলতার ব্যবস্থাটা কি, কিসের কারণে, কিসের প্রেক্ষাপটে সেই সুশাসনটা নিশ্চিত করা যাচ্ছে না, সেটাও দেখা যাচ্ছে যে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকার ও বেসরকারি কার্যাবলী পৃথকীকরণের ব্যর্থতা। মানে সরকার যে ধরনের কাজকর্ম পরিচালনা করছেন, আবার বেসরকারি সংস্থা কি যে ধরনের কাজ করছেন, তাদের মধ্যে কাজের মধ্যে সমন্বয় সাধন নেই। তখন যেমন আমি বলছি যে ধরো দুর্যোগ, মানে সেটা আমি বলি এই করোনাকালীন সময়ে তোমার সুশাসন বলতে জনকল্যাণ বোঝানো হয়েছে। করোনাকালীন সময়ে সরকার যে জায়গাতে তোমার দুস্থ মানুষদেরকে বিভিন্ন রকমের খাবার দাবার প্রদান করেছে, দেখা যাচ্ছে যে বেসরকারি সংস্থাগুলো আবার সেখানেই দিচ্ছে, ওরা পৃথকভাবে কাজ করছে। এখন দেখা যাচ্ছে ওরা যদি দুজন মিলে কাজ করতো, সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো যদি দুইটাই যদি মিলে কাজ করতো, তাহলে দেখা যেত যে হ্যাঁ আমি এই সাইডে ঢাকা সাইডে দিচ্ছি, আপনি চট্টগ্রাম সাইডে দেন, আমি রাজশাহী সাইডে দিচ্ছি, আপনি সিলেট সাইডে দেন। মানে এটা সব জায়গাতে একটা মিনিমাইজ হয়ে ডিসকাশন হয়ে একটা ওদের ত্রাণ সাহায্য সহযোগিতা সব জায়গাতে সমানভাবে পেত, কিন্তু সেখানে এটা পাচ্ছে না। কেননা সুশাসন ব্যবস্থার ব্যর্থতার কারণে সরকার আর বেসরকারি সংস্থাগুলো তাদের কর্ম পরিচালনা ঠিক মতো পরিচালনা করতে পারছে না, সমন্বয় নাই। আমি হুট করে কাজ করলাম, তুমি ওই ধরনের কাজ করলাম, সেটার জন্য সমন্বয় নাই। 2 নাম্বার, আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যর্থতা। তো এই দেখুন আমাদের সুশাসন ব্যবস্থা নাই, কেন আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়নি। আমরা আজকে কিসের জন্য আন্দোলন করছি, আমরা আমাদের অধিকারের জন্য আন্দোলন করছি। এখন আইনের শাসন, আইনের অধিকার যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম যে সেই ধরনের কোনো ব্যর্থতা, মানে তাহলে সুশাসন ব্যবস্থা কার্যকর হতো। আইনের শাসন বাস্তবায়িত হয়নি, সেখানে এটা বোঝা যাচ্ছে। তোমরা সবাই মিউট করে দাও, কথা যারা বলতেছে মাইক্রোফোনটা অফ করে দাও প্লিজ, মাইক্রোফোনটা সবাই একটু অফ করে দাও, কারণ এরকম সমস্যাটা হয়। শিরিন আক্তার, মাইক্রোফোনটা অফ করে দাও। ভিভো 91 এটা যারা যে ইউজ করছেন প্লিজ অফ করে দেন। ভিভো তো করুন
তো সুশাসনটাতে আমরা দেখা যাচ্ছে যে জনকল্যাণ জনবিষয়ে সেই ধরনের আমাদের বিষয়গুলি কার্যকর হচ্ছে না বলে এই সমস্যাগুলো লক্ষ্য করছি। অর্থাৎ প্রথম পয়েন্টে আমরা যেটা দেখলাম যে সুশাসনের ব্যর্থতাটা কি হলো, সুশাসনের ব্যর্থতাটা হলো যে সরকার মানে সরকারি বেসরকারি কার্যাবলীতে সমন্বয় নাই বলে কোনো কাজ সুন্দরভাবে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না, আইনের শাসন ও প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না বলে আমাদের দেশে আজকে এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 3 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি যে নির্বাহী আইন নিয়ন্ত্রণ ও নিবন্ধনের অভাব। ধরো একটা নিবন্ধন আইন নিয়ন্ত্রণ করতে হবে, নির্বাহী যে আইন ও নিবন্ধনের অভাব। যেমন ওই যে বিভিন্ন হাসপাতালগুলো আমরা দেখেছি যে ওরা এখনো ওদের নিবন্ধন করেনি, যে সে হাসপাতাল হিসেবে তার প্রতিটা সংস্থা প্রতিটা কোম্পানি একটা নিবন্ধন থাকে। হ্যাঁ, আমি সরকারের আওতাধীনে একটা সংস্থা, কিন্তু ওরা নিবন্ধন করছে না, স্বেচ্ছাচারিতা করছে, ওদের কোনো ডকুমেন্ট নাই, ওরা যা ইচ্ছে তাই করছে এবং আইনের কোনো নিয়ন্ত্রণ নাই। এই যে আইনের যদি নিয়ন্ত্রণ থাকতো, আমি ঠিক কোথায় কি কাজ করছি কোথায় কি করছি না সেটা কিন্তু আমাদের থাকতো, কিন্তু আইন কোথাও নিয়ন্ত্রিত নেই। যেখানে যে শাসন ব্যবস্থা কার্যকর হওয়ার কথা ছিল সেখানে সেটা কার্যকর হচ্ছে না, সেজন্য সেখানে আমরা সুশাসনের প্রতিষ্ঠা করতে পারছি না। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আমাকে আইন প্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আইন বাস্তবায়ন করতে হবে, বিভিন্ন সংস্থাগুলো তার নিবন্ধন করবে, সরকারের কাছে আজ্ঞাবহ থাকবে, জবাবদিহিতা থাকতে হবে। সেখানে আমাদের দেশে বা যে দেশে হোক না কেন, যেখানে সুশাসন ব্যবস্থা অন্তরায় বা বাধা বা দুর্বলতা যাই বলে না কেন, এইসব কারণগুলোকে আমরা অন্যতম কারণ বলে আমরা অভিহিত করতে পারি। তারপরে দেখা গেল যে অগ্রাধিকার সামঞ্জস্য অসামঞ্জস্য উন্নয়ন এর ফলে সম্পদের সঠিক বন্টন না হয়। ধরো এখন আমার আমার তোমার আমাদের কি বলবো, এখন বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা দিয়ে আমি তোমাদেরকে বারবার বোঝাচ্ছি যেন আমরা সহজে বুঝতে পারি। অগ্রাধিকার অসামঞ্জস্য উন্নয়ন এর ফলে সঠিক বন্টন না হয়। এখন অগ্রাধিকার কোনটা দিতে হবে? প্রথমে আমাদের কি মৌলিক অধিকারগুলি কি আমাদের জানি, আমরা বলি আমরা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, এগুলো আমাদের মৌলিক অধিকার, তাই না? তারপরে এইগুলি যদি আমরা না পূর্ণ করে আমি যদি ওটা ফ্যাশন করার জন্য কার্যকর করে থাকি, মানে কোনো জিনিসটাকে আরো বেশি সজ্জিত করার চেষ্টা করে অন্যদিকে মনোযোগ দিই, হ্যাঁ, সেখানে ধরো একটা বিল্ডিংই তুললাম, বাসস্থান তুললাম, কিন্তু সেখানে আমি মোটামুটি একটা নর্মাল ঘর তুলে আমি মোটামুটি বাসস্থান তৈরি করতে পারলাম, কিন্তু সেখানে এখন আমার খাবার নাই। আমি খাবারের জায়গাটাতে আমি অগ্রাধিকার না করে সেই বিল্ডিংটাতে আমি আরো বড় করে বিল্ডিং তোলার চেষ্টা করলাম, পেটে খাবার নয় বড় বিল্ডিং তোলার চেষ্টা করলাম। বা আমার একটা ড্রেস আছে, ড্রেসটা নিয়ে আমি মোটামুটি চলতে পারি, কিন্তু আমার এখন সীমিত কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে আমার হয়তো লেখাপড়া কিছু কিনতে হবে, কিংবা আমার অন্য কোনো দরকারি জিনিস কিনতে হবে, সেটা না কিনে আমি অন্য একটা জামা কিনে ফেললাম। তখন কি হলো, দেখা যাচ্ছে যে আমি আমার প্রয়োজনীয় জিনিসটা কিন্তু আমি কাজে লাগাচ্ছি, অগ্রাধিকারটাকে আমি বুঝতে পারছি না, সঠিক বন্টন করতে পারছি না। আমাদের দেশে এখন খাদ্য তৈরি করতে হবে, ফসল ফলাতে হবে, সেখানে যদি আমরা ফসল না ফলে অন্য কোনো কাজ করি, জমিটাকে ফেলে রাখি, সম্পদটাকে ঠিক মতো বন্টন না করি, সেখানে তো দেখা যাচ্ছে যে আমরা উন্নয়নটা সঠিকভাবে পাচ্ছি না। সেইখান জন্য বলা হচ্ছে যে অগ্রাধিকারের ভিত্তিতে এবং অসামঞ্জস্যপূর্ণ উন্নয়ন, যেমন আমরা দেখা যাচ্ছে আমরা একটা রাস্তা আমরা দেখি অনেকবার খনন কাজ হয়, একবার যাচ্ছে তোমার ওয়াসা পানির লাইনের জন্য রাস্তা নষ্ট করছে, আরেকবার দেখা যাচ্ছে যে তোমার বিদ্যুতের লাইনের জন্য রাস্তা করছে, আরেকবার দেখা যাচ্ছে ড্রেনেজ সিস্টেমটা ভালো করার জন্য করা হচ্ছে। এই যে উন্নয়ন করতেছে, হ্যাঁ দেশের উন্নয়ন হয়ে যাচ্ছে, রাস্তাঘাট ঠিক করে ফেলতেছে, কিন্তু এই যে তোমার কি রাস্তা মানে রাস্তা যারা ঠিক করে, রোড এন্ড হাইওয়ে ওরা, সড়ক মন্ত্রণালয় ওরা, তারপর বিদ্যুৎ মন্ত্রণালয় ওরা, এই যে ওদের মধ্যে সমন্বয় নাই। তুমি একই ভাবে একটা রাস্তা খনন করো, সেখান দিয়ে সবগুলি কাজ একই সাথে করো, ড্রেনেজ সিস্টেম একই সাথে করো, কিন্তু সেখানে হচ্ছে না। এক ভাবে মানে উন্নয়নের জন্য এক একজন এক এক ভাবে আসতেছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে অসামঞ্জস্যতা লক্ষ্য করছি, সম্পদগুলো কিন্তু আমরা সঠিকভাবে ব্যবহার করছি না, সেটাও হলো সুশাসনের একটি অন্তরায়। 5 নম্বর আমরা যেটা বলছি, অতিমাত্রা সংকীর্ণ ও এবং অসচ্ছ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। যেমন একটা সিদ্ধান্ত নেওয়া হলো বাংলাদেশের আইনে কোন একটা অতিমাত্রা সংকীর্ণ, মানে হ্যাঁ মৃত্যুদণ্ড, যেমন এই রিসেন্ট কালকে আমরা খবরে দেখলাম যে ধর্ষণ যারা করবে সর্বোচ্চ শাস্তি তার
মৃত্যুদণ্ড। এখন একটু সংকীর্ণ, এটা অনেকের কাছে এটা হলো যে যে তোমার ফাঁসি হবে, ফাঁসিটা একটা পানিশমেন্ট, বাট এই ফাঁসিটা হলে তো সে জীবনের বলেই বুঝলোই না যে তার সেটি জীবনটা সে কি ধরনের কষ্ট করে লংলি ফিল করতে হবে, তাকে সে অন্য ধরনের পানিশমেন্ট দিতে হবে। হ্যাঁ, সে পানিশমেন্টটা না দিয়ে যদি ফাঁসি দেওয়া হয়, সেক্ষেত্রে ঘটনাটা কি ঘটলো, আমি এক একজনের ব্যাখ্যা কিন্তু এক এক রকম, তাই না? তখন কি হলো, ফাঁসি দেওয়া হলো, কিন্তু সে তার জীবনটা তো আর উপভোগ করতে পারলো না, বা জীবনের কষ্টটা সে উপভোগ করতে পারলো না, যে হ্যাঁ আমি যে একটা কাজ করেছি সে অন্যায়টা স্বীকার করার জন্য আমাকে যাবজ্জীবন করা হলো, সশ্রম কারাদণ্ড দিলে, আমাকে এইভাবে মানসিক টর্চার, মানসিক অত্যাচার, মানসিক অপমান করা হলো। আমার তো মনে হয় যে একটা ফাঁসির চাইতে আমি যদি যে লোকটা এ ধরনের কাজ করে তাকে আমরা কি করতে পারি, তাকে মানসিক ভাবে হেস্তনা করতে পারি, তাকে শারীরিক ভাবে অত্যাচার করতে পারি, তাকে তার ফ্যামিলিকে হেয় করতে পারি, তখন সে রিয়েলাইজ করতে পারবে, আশেপাশের মানুষ রিয়েলাইজ করতে পারবে এই ধরনের অন্যায়গুলির জন্য সে এই ধরনের সমস্যাগুলো, এই ধরনের অপমান শিকার হয়েছে, অন্যরা নেক্সট এই কাজ থেকে বিরত থাকবে। এখন এই জন্য অতিমাত্রা সংকীর্ণ এবং অস্বচ্ছ সিদ্ধান্তগুলো কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছে সেটার মধ্যে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, সেটাও কিন্তু আইনের সুশাসনের ক্ষেত্রে বা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি অন্তরায় বলে আমরা অভিহিত করতে পারি। এছাড়াও আরো অনেক অনেক মাত্রায় অন্তরায় রয়েছে, সেগুলো হলো যে আমরা যেটা বলতে পারবো সেগুলো হলো যে পয়েন্ট কিছু হলো দারিদ্রতা, বাংলাদেশের দারিদ্রতার জন্য সুশাসন ঠিক মতো প্রতিষ্ঠিত হচ্ছে না। কেন হচ্ছে না? এই জন্য হচ্ছে না যে ওই যে দারিদ্রতার কারণে মানুষ কি করছে, বিভিন্ন রকমের অন্যায় করছে, অপকর্ম করছে, দুর্নীতি করছে। দারিদ্রতা যদি বাংলাদেশে যদি ওরকম দারিদ্র না হতো, সেটা হয়তো বা মানুষগুলো ঠিক মতো কাজ করতে পারতো, সেটা একটা অন্তরায় হতে পারে। শাসন বিভাগের অযোগ্যতা, যারা শাসন কার্য করে তারা ওরকম ঠিক মতো শাসন কার্য ঠিক মতো পরিচালনা করতে পারছে না, সেটাও একটা অন্তরায় বা বাধা হতে পারে। তারপর হলো যে আইনের শাসনের অভাব, সেটা আমি আগে বলেছি, সরকারি জবাবদিহিতে নয় ও স্বচ্ছতার অভাব, সেটা আমরা বললাম। তারপর বিচার বিভাগের স্বাধীনতা, সন্ত্রাস বৃদ্ধি, দেশে কিন্তু সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে, সেটাও কিন্তু অন্তরায় বলে অভিহিত করা যাচ্ছে। দুর্নীতি ব্যাপকতা, যে দুর্নীতি করছে, দুর্নীতির চরম পর্যায়ে চলে গেছে আজকের দেশ, তাই না? এই দুর্নীতির ব্যাপকতাও কিন্তু সুশাসন ব্যবস্থার একটি অন্তরায় বলে আমরা অভিহিত করতে পারি। তারপরে যোগ্য নেতৃত্বের অভাব, যোগ্য নেতৃত্বের যে যোগ্য তাকে না দিয়ে অন্য জায়গাকে অন্য লোককে নিয়োগ দেওয়া হলো, সেটাও একটা সুশাসন ব্যবস্থার জন্য অন্তরায় বলে অভিহিত করা যেতে পারে। ক্ষমতার লোভ, আমরা কিন্তু সবাই ক্ষমতার লোভ করছি এখন বর্তমানে শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, যেটাই করি না, রাজনৈতিক ব্যবস্থায় আমি কি, আমার যোগ্যতা আছে কিনা দেশ পরিচালনা করে, আমি মন্ত্রী, এমপি, মিনিস্টার যাই হব না কেন, আমি সেটা পরিচালনা করার ক্ষমতা আছে কিনা সেটা আমরা চিন্তা করি না। ক্ষমতার লোভ, অর্থ আত্মসাৎ করার লোভে আমাদেরকে বেশি করে কার্যকর ভূমিকা পালন করছে, সেটাও বোঝানো হচ্ছে। তারপর সামরিক বাহিনীর হস্তক্ষেপ আছে, মন্ত্র অর্থনৈতিক উন্নয়ন আছে, যে উন্নয়নের দিকে সেরকম কার্যকর ভূমিকা পালন করছে না, সেটা আছে। জাতীয় ঐক্যমত্যের অভাব, এখন কোনো একটা ভালো কাজ যদি সরকার করতে চায় তাহলে দেখা যাচ্ছে যে সেই কাজটা সরকার করতে পারছে না, অন্য দলেরা সেটাকে বাধা প্রাপ্ত করছে। বিরোধিতা করা মানে বিরোধিতা না, বিরোধিতা করা, বিরোধী দল থাকবে, কিন্তু ভালো মন্দ কাজ সিদ্ধান্ত নিয়েই তো বিরোধিতা করতে হবে, সেটা হলো যে মানুষ জাতীয় ঐক্যমতের অভাব। তারপরে দেখা গেল রাজনৈতিক অস্থিতিশীলতা, আমরা এখন মোটামুটি একটা স্থিতিশীল পর্যায়ে আছি, একসময় দেশের কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা ভয়ঙ্কর অবস্থায় ছিল, তোমরা হয়তো বা তখন স্কুলে পড়তে পারো, মানে একদিন দুদিন পরে পর হরতাল, রাস্তায় আগুন, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা ঘটতো, তখন কিন্তু সে দেশে মানে সুশাসন সুস্থভাবে পরিচালিত হওয়া সম্ভব ছিল না। Yes, ma'am. Class 5 এ পড়তাম তখন। তখন ম্যাম তখন আমরা ক্লাস 5 এ পড়তাম। হুম, তখন একটা রাজনৈতিক মানে দেশে একটা ভয়াবহ পরিস্থিতি ছিল, আমরা গাড়ি চলতেও ভয় পেতাম, এ কি গাড়িতে আগুন লেগে দিল কিনা, এই যে একটা হলো কিনা হরতাল, এই কোথায় বোম ফুটে যাচ্ছে, কোথায় কি করছে, এই অস্থিতিশীলতার কারণে কিন্তু সুশাসন সুস্থভাবে পরিচালিত হতে পারে না। তো সার্বিকভাবে দেখা যায় যে অনেকগুলি বিষয় আমাদের সুশাসনের অন্তরায় বলে আমরা লক্ষ্য করছি। তারপর যে জিনিসটা আমরা দেখছি যে আহ দক্ষ আমলাতন্ত্রের অভাব,
আমরা অনেক আমলা, অনেকভাবে অনেক কর্মকর্তা কর্মচারী রয়েছে। আমরা গত ক্লাসে আমলাতন্ত্র সম্পর্কে পড়েছি। সে আমলারা এই কাজ এই করবে, ওরা দক্ষ হবে, প্রশিক্ষণ হবে, অনেক কিছু হবে। তারপরে দেখা যাচ্ছে যে যারা আমলা তারাও তাদের যে অর্পিত দায়িত্ব তারা সুষ্ঠুভাবে পালন করছে না। সেখানেও দেখা যাচ্ছে যে আমলাতন্ত্রের জটিলতা রয়েছে, সমস্যা রয়েছে, তাই না? সেটাও বোঝানো যায় যে আমলাতন্ত্রের অভাব রয়েছে। দক্ষ আমলাতন্ত্র, অকার্যকর সংসদ, প্রায় দেখা যায় যে সংসদ ব্যবস্থা, বাংলাদেশের সংসদ ব্যবস্থা গণতান্ত্রিক সংসদ ব্যবস্থা, সেখানে আমরা দেখা যাচ্ছে যে সংসদ ব্যবস্থাতে আমরা ও যে প্রত্যেক মাসে 2 বা 3 বা 4 বার বসতে হবে, সংসদে জবাবদিহিতে থাকতে হবে, বিরোধী দল থাকতে হবে। এখানে কিন্তু কোনো কিছুই নাই। বর্তমানে শাসন ব্যবস্থায় যে সংসদীয় শাসন ব্যবস্থা আছে সেখানে বিরোধী দল বলতে কিছুই নাই। বিরোধী দল যদি না থাকে সংসদ ব্যবস্থা তেমন কার্যকর ভূমিকা পালন করছে না। ওকে, তারপর হলো যে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা না থাকায়, যে শক্তিশালী একটা স্থানীয় সরকার ব্যবস্থা থাকবে সেটা নাই। সবকিছুতে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রতি আমরা অধিক মাত্রায় নির্ভরশীল হয়ে থাকি। সেই ফলে সুশাসন ব্যবস্থা পরিচালনা করা সম্ভব হয় না। তো আমরা এতক্ষণ যে বিষয়টা পড়লাম, আমরা সেটা পড়েছি যে সুশাসন ব্যবস্থার অন্তরায়, মানে একটা দেশে কেন সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না, প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি ধরনের বাধা সমূহ রয়েছে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এখন এই দুর্বলগুলোকে কাটিয়ে অতিরিক্ত ব্যয়বহুল নির্মাণে এইগুলি কাটানোর ফলে এবং এই ব্যর্থতাগুলোর ফলে আমাদের ব্যর্থতাগুলিকে কাটিয়ে আমাদের লক্ষ্য অর্জন করতে হবে, আমরা সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সহায়তা হতে হবে। দুর্বল সুশাসন ব্যবস্থা অন্যান্য লক্ষণগুলো হচ্ছে অতিরিক্ত ব্যয়বহুল, নিম্নমানের সেবা প্রদান। যেমন দেখো এই যে তোমার আমরা নিম্নমানের ওই যে মাস্ক, আমাদের স্যানিটাইজ, স্বাস্থ্য অধিদপ্তর যে স্যানিটাইজ গুলো দিল সেগুলো কি নিম্নমানের ছিল না, সেগুলো বোঝানো হচ্ছে। এটাও সুশাসনের একটি অন্তরায় বলে অভিহিত করা হয়েছে। তারপরে সুশাসন প্রতিষ্ঠার প্রধান উপাদানগুলো কি? এখন আমাদের প্রতিষ্ঠার প্রশ্ন আসতে পারে যে কি কি উপাদানগুলো থাকলে, কি কি জিনিসগুলো থাকলে একটা দেশের সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জবাবদিহিতে থাকতে হবে। আমি কি কাজ করেছি, কেন করেছি, কিসের সরকারি এমপি হোক, মন্ত্রী হোক, প্রশাসনে আমলার উচ্চপদস্থ কর্মকর্তা হোক, যেই হোক না কেন আমাদের অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে। দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে অংশগ্রহণ থাকতে হবে। সুশাসনের মূল ভিত্তি হচ্ছে অংশগ্রহণ। যেমন সুশাসনের মূল ভিত্তি হচ্ছে নারী এবং পুরুষের উভয় অংশগ্রহণ। ইউএনডিপি এর মতে অংশগ্রহণ হচ্ছে মানবাধিকার, আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থাগুলোর মতে অংশগ্রহণের 2টি পর্যায়ে উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখে। রাষ্ট্রের কার্যকারিতা বৃদ্ধি করে, জনগণের সক্ষমতা বৃদ্ধি করে, বিশেষ করে গরিবদের। বিশ্ব ব্যাংক বিশ্বাস করেন যে অংশগ্রহণ উন্নয়নের কার্যকারিতার উন্নয়ন ঘটায়। অংশগ্রহণের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রকে অধিকতর ক্ষমতাশীল করা। টেকসই মানবাধিকার উন্নয়নের ক্ষেত্রে সরকারের একা পক্ষে সব কাজ করা সম্ভব নয়, তাই কেমন ধরনের উন্নয়নের প্রয়োজন এক্ষেত্রে ইউএনডিপি গুরুত্ব প্রদান করেছে। এই লক্ষ্যে অর্জনের জন্য জনগণ এবং তাদের সংগঠনগুলি কার্যকরী অংশগ্রহণ প্রয়োজন। আমি যেমন বলি, আমাদের শেখ হাসিনা, উনি মাননীয় প্রধানমন্ত্রী, উনি বলেছেন যে 2041-এর মধ্যে নারী ও পুরুষের কর্মক্ষেত্রে সম অধিকার থাকবে। উনি এই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। তার মানে কি, অংশগ্রহণটা দেশের উন্নয়নের জন্য, সুশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমরা অভিহিত করতে পারি। তারপর দেখা যাচ্ছে যে গণতান্ত্রিক কার্যপ্রণালীতে রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে ভোট প্রদান। এই ধরনের সরাসরি অংশগ্রহণ যেমন গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করে, তেমনি রাজনৈতিক সমতার সহায়তা করে থাকে। অংশগ্রহণ একটি শক্তিশালী কাঠামো হচ্ছে মনোনীত দল ব্যবস্থা, যারা স্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্ব প্রদান করে। এই ধরনের অংশগ্রহণ কোন সংগঠনের উৎপাদন এবং
সেবা কার্যক্রম পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে থাকে। এই ধরনের অংশগ্রহণের প্রধান সুবিধা হচ্ছে এটি গরিবের সম্পদ বৃদ্ধি করতে পারে। অর্থাৎ আমরা যেটা বলতে পারছি যে অংশগ্রহণ একটি কার্যকর ব্যবস্থা। এই অংশগ্রহণের মাধ্যমে নারী পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ করলে কাজটা এগিয়ে যায়। যেমন আমরা একটা অ্যাড দেখি, অ্যাডে কি ওই যে হুইল ডিটারজেন্টের অ্যাড দেখি, ওই যে সংসার কিভাবে এত রোজগার করে কিভাবে একা সংসার চালাবো, একটা কথা আছে। তখন বলে যে আমি তুমি দুজনে মিলে কাজ করলে কি সংসার আরো এগিয়ে যাবে না, ঠিক মতো আর আর্ন হবে না। তার মানে কি, সেটা সংসার হোক দেশ হোক যেটাই হোক না কেন, নারী পুরুষের সমানভাবে অংশগ্রহণটাকে দেশের সুশাসন ব্যবস্থা কার্যকর করার জন্য একটি কার্যকর ভূমিকা বলে মনে করা যেতে পারে। তারপর এখানে যে বিষয়টা আসছে যে জবাবদিহিতা, এখানে আমরা প্রথমে যেটা হয়ে গেল, আমরা জবাবদিহিতা পড়েছি। দ্বিতীয়ত কার্যকীকরণ, মানে রাজনৈতিক জবাবদিহির প্রথম শর্ত হচ্ছে অবাধ এবং নিরপেক্ষ ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। তার মানে আমার সুশাসন ব্যবস্থা তখনই প্রতিষ্ঠিত হবে যখন সেই দেশের একটা নির্বাচন ব্যবস্থা থাকবে, সেই ব্যবস্থাটা অবাধ হবে, নিরপেক্ষ থাকবে। অবাধ অর্থ প্রয়োজনীয় স্বাধীনতার ব্যবহারে সমান সুযোগ সুবিধা, আমি যে সুযোগ পাবো তুমিও সেই সুযোগ পাবে, সকলের ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা বিদ্যমান থাকবে। নিরপেক্ষ অর্থ নির্বাচনী আইনের প্রশাসনিক নিরপেক্ষতা, একটি নির্দিষ্ট সময় অন্তর নির্বাচিত হতে হবে, জনগণ সমর্থকদের মধ্যে তুলে ধরবে, সেখানে সরকার কোন একচেটিয়া প্রভাব থাকবে না, সরকারের কোনো একচেটিয়া প্রভাব থাকবে না, এমনকি নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনকে ফলাফল ঘোষণার জন্য তৎপর হতে হবে। অর্থাৎ কার্যকীকরণ বলতে আমরা বুঝতে যাচ্ছি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অর্থাৎ নিরপেক্ষ অবাধ নির্বাচন, নির্বাচনটা সুষ্ঠু সুন্দর স্বাভাবিক হতে হবে। তারপর হলো জবাবদিহিতা, রাজনৈতিক জবাবদিহির আর একটি শর্ত হচ্ছে জবাবদিহি গণমাধ্যমে রাজনৈতিকদের ধারা জনগণ পূর্ণ জবাবদিহিতে আবার সমর্থন গ্রহণ করবে। দুর্নীতি, টাকার বিনিময়, ক্ষমতা, মানবাধিকার লঙ্ঘন এগুলো প্রকাশ করার জন্য স্বাধীন সংবাদ মাধ্যমের প্রয়োজন। আর জবাবদিহি করতে বাধা করবে এবং জবাবদিহি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিরোধীগুলোর কার্যকরী অংশগ্রহণ। তারপরে হলো যে অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে, আমি জবাবদিহি সম্পর্কে আমার একটা ধারণা থাকতে হবে, স্বচ্ছ ধারণা থাকতে হবে। কিসের প্রেক্ষাপটে কি হলো, হ্যাঁ সেটা হলো সংবাদ মাধ্যমগুলোর একটা নিরপেক্ষতা থাকতে হবে এবং সংবাদ স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার থাকতে হবে। স্বচ্ছতা, দেখা যাচ্ছে যখন আইন এবং নীতি মেনে কোন সিদ্ধান্ত গ্রহণ এবং তা বাস্তবায়ন করা হয় তখন তাকে সচ্ছলতা বলে থাকে। অর্থাৎ যে কাজ আমি যখন করব সেটা আইনের ভুক্ত কিনা, আইনের অন্তর্ভুক্ত কিনা, সেই প্রেক্ষাপটে আমাদের আলোচনা করতে হবে, সেই আইনের মধ্যে নীতির মধ্যে আমাদের কার্য পরিচালনা করতে হবে, তাহলে আমাদের স্বচ্ছতা থাকবে। এর অর্থ এই যে এই সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের ফলে যারা প্রভাবিত হবে তারা স্বাধীনভাবে এবং সরাসরি যে সকল তথ্য সম্পর্কে জানতে পারবে, এইটি পর্যাপ্ত তথ্য সরবরাহ করবে যেটি যোগ্য গণমাধ্যমে সহজে প্রচার করা যাবে। স্বচ্ছতার ক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তথ্যের অধিকার ও তথ্যের পর্যাপ্ততা। অর্থাৎ তথ্য অধিকার, তথ্য পর্যাপ্ততা আমার থাকতে হবে। তথ্য অধিকার, তথ্য পর্যাপ্ততা না থাকলে স্বচ্ছতা বিদ্যমান থাকবে না। আইনের শাসন মানে সুশাসনের ক্ষেত্রে প্রয়োজন ন্যায়সঙ্গত কার্যকাঠামো এবং তার নিরপেক্ষ ব্যবহার করতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। এছাড়াও এর জন্য প্রয়োজন মানবাধিকার পূর্ণ নিশ্চয়তা, বিশেষ করে সংখ্যালঘুদের। আইনের শাসন, ডিকে এর মতে আইনের শাসন তিনটি অর্থ হচ্ছে স্বেচ্ছাচারী ক্ষমতা ও আধিপত্য আইনের অনুপস্থিতি। আইনের শাসন হচ্ছে সাধারণ আইনের প্রকৃত আধিপত্য বিস্তারকারী এবং স্বেচ্ছাচারী আইনের প্রতি বাধা দানকারী ক্ষমতা। নিরপেক্ষ আইন, আইনের শাসনের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে নিরপেক্ষ আইন অথবা সকল শ্রেণীর জন্য আইনের সমতা, অর্থাৎ আইনের ঊর্ধ্বে কেউ নয়।
আমরা যে বিষয়গুলির পয়েন্টগুলি পড়ছি আমরা কিন্তু বাধার ক্ষেত্রে বিপরীতগুলি কিন্তু আমরা পড়েছি, ঠিক আছে? এগুলো খুব ইন্টারেস্টিং। হ্যাঁ বা না, আইনের শাসন থাকতে হবে, আইনের শাসন অভাব রয়েছে। সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, সুশাসনের অভাব রয়েছে। জবাবদিহিতা নাই, জবাবদিহিতা আছে। এটা হলো বাধা আর এটা হলো উপাদান। এগুলো খুব ইন্টারেস্টিং, খুব একটু মজা করে পড়লে আমরা সবকিছু পেরে যাব। আর তোমাদের অ্যাসাইনমেন্ট আমি যে কজনেরটা দেখেছি আলহামদুলিল্লাহ তোমাদের সবাইগুলি আমার ভালো লেগেছে। আর একটু মনোযোগ করে একটু পড়লে তোমরা ইনশাল্লাহ তোমরা নাম্বার ক্যারি করতে পারবে, নাম্বার পাবে তোমরা। 3 নাম্বার, সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সাধারণ আইনের ফল। অনেক দেশে অনেক দেশে ব্যক্তি স্বাধীনতা, জনসমাবেশ করার স্বাধীনতা এগুলো সংবিধানে লিখিত থাকে। যেমন আমাদের দেশেও এগুলো আছে। এই অধিকারগুলো বিচার বিভাগীয় সিদ্ধান্তের ফলাফল এবং সেটি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংসদে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে এবং সংবিধান কোনো উৎস নয়, এটি ব্যক্তি অধিকারের ফলশ্রুতি। রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও দারিদ্রতা দূরীকরণের আইনের শাসনের প্রয়োজন। বিকেন্দ্রীকরণটা হলো বলতে শুধুমাত্র প্রশাসনিক ক্ষমতার প্রত্যাপূর্ণ নয়, একই সাথে অর্থনৈতিক ক্ষমতা ও কর্তৃত্ব অর্পণকেও বোঝানো হয়েছে। কোনো দেশের যাবতীয় কার্যাবলী সরকারের একার পক্ষে সুশৃঙ্খলভাবে সম্পাদন করা সম্ভব হয় না। তাই সরকারকে তার কিছু ক্ষমতা স্থানীয় পর্যায়ে ছেড়ে দিতে হয়, যার ফলে সরকারের কার্যাবলীর দক্ষতার সাথে সম্পাদন হয়। মানে একটা বিশাল কাজ করতে যত কষ্ট হয়, সেই কাজটাকে যদি ছোট ছোট ভাগ করে সবার মাঝে ডিস্ট্রিবিউশন করে দেওয়া যায়, বিকেন্দ্রীকরণ করে দেওয়া যায়, তখন সে কাজটা আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।